আমার ছোট ভাই, পরিচ্ছন্ন নেতা আসাদুল হাবিব দুলু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর জিয়া হায়দার, উপস্থিত বিভিন্ন চেম্বারের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রংপুর চেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য। এই আয়োজনটা কেন করা হচ্ছে, এটা প্রশ্ন হচ্ছে। এই কোন রাজনৈতিক দল কেন ব্যবসায়ীদের সাথে বসার একটি পরিকল্পনা নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে? বক্তারা বলেছেন শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বিশাল পরিবর্তন আসছে। মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী, প্রত্যাশা অনেক বেশি। যারা এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা ধারণ করতে পারবে না, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে রাজনৈতিক দল হোক, আগামীর বাংলাদেশে তাদের কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি পরিষ্কার করে বলে দিতে পারি, কোনো ভবিষ্যৎ নাই। অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা রাজনীতিবিদদের দলের থেকে মানুষের এই মুহূর্তে কাজ করছে। তাদের ধৈর্যচ্যুতি খুব সহজে হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নাই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, কথার নতুন বাংলাদেশ, বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চায় তারা। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্বে আমরা পাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি, পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই, যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। আমি যেটা বলেছি এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতি রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হয় এবং রাজনীতি একা চলতে পারে না। আমরা রাজনীতিতে যখন গণতন্ত্রের কথা বলি, অর্থনীতিতে যদি গণতন্ত্র না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা। রাজনীতিতে গণতন্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে। কোনো গোষ্ঠী সৃষ্টি করা যাবে না, কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না। বিএনপির পক্ষ থেকে অর্থনীতি থাকবে সকলের জন্য মুক্ত। শহীদ জিয়াউর রহমান সাহেবের যে ভাবনা, যে চিন্তা, একদলীয় সরকার চালিত অর্থনীতি থেকে মুক্ত বাজার অর্থনীতির কনসেপ্টই ছিল এটা, যেটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, প্রত্যেকটি নাগরিক সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং আমাদের নতুন যেটা আমরা স্লোগান বলছি, রাজনৈতিক গণতন্ত্রায়নের সাথে সাথে অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং সেটা করতে গেলে যে জনগণের চাহিদা কি, ব্যবসায়ীদের চাহিদা কি, বিনিয়োগকারীর চাহিদা কি, কৃষকের চাহিদা কি, শ্রমিকের চাহিদা কি, এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। আমরা যদি এই বিষয়গুলো না জানি ভালোভাবে, ওই ঢাকায় বসে বসে দেশ পরিচালনা, সেই পরিচালনার মাধ্যমে এগুলো সমাধান করা সম্ভব হবে। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি
নিশ্চয় কোনো রাজনৈতিক দল এটা বিগত দিনে চিন্তা করেনি। রাজনৈতিক দল সরকার মনে করে আপনারাও তাদের কাছে যাবেন, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি না, আমরা আপনাদের কাছে আসবো, আপনাদের কথা শুনবো, আপনাদের সমস্যার কথা শুনবো। আমি বলবো না যে আমরা সব সমস্যার কথা শুনে 100% সমস্যার সমাধান হয়ে যাবে, না, হবে না। কিন্তু আমরা যদি 60-70-80% সমাধান করতে পারি, সেটাই যথেষ্ট বাংলাদেশের জন্য। আপনাদের এই রংপুর বিভাগের যে সমস্যা, এটা নিয়ে আমার বলার দরকার নেই, সবাই বলেছে যে আপনারা কত পশ্চাৎপদ অবস্থায় আছেন, কোথায় আছেন, রংপুরের সম্ভাবনা কি ছিল, রংপুর আগামী দিনে কোথায় যাবে, সেটা আমরা পরিষ্কারভাবে আমাদের ধারণার মধ্যে আমরা আনতে চাই। রংপুরে কৃষির সম্ভাবনা আপনারা বলেছেন ইতিমধ্যে রংপুর একটি বাংলাদেশের শস্য ভাণ্ডারে পরিণত হয়েছে, কিন্তু এটা সম্ভাবনা কিন্তু আরো অনেক বেশি। রংপুরের আমরা এই আজকে আলোচনার আগে আমরা যখন সকালে নাস্তা করতেছিলাম, আমরা আলাপ করতেছিলাম যে রংপুরের মানুষকে যেটা দুলু বলল, কেন গাজীপুর যেতে হচ্ছে, কেন অন্য অন্য জায়গায় যেতে হচ্ছে, এই মাইগ্রেশনটা কেন? কারণ রংপুরে কোনো সুযোগ অপরচুনিটি নাই বলে মাইগ্রেশনটা হচ্ছে। তাহলে রংপুরের মানুষকে যদি রংপুরে রাখতে হয়, আমাদের কোন কাজগুলো করতে হবে, আমাকে প্রায়োরিটিগুলো সেট করতে হবে। একটা হচ্ছে যে রংপুরের হস্তশিল্পর কথা, যে শাড়ির কথা বলেছেন আপনারা, যেটা আমাদের ডক্টর গাইবান্ধার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে মণিপুরের শাড়ি, না, এটা আরেকজন আমাদের সকালে আলোচনায় আসছিল। তারপরে এইখানে বিভিন্ন হস্তশিল্পের কাজ ইতিমধ্যে চলছে, একদম যে চলছে না তা তো না, কিছু কিছু চলছে। এবং কামার কুমার যারা আছে তারাও তাদের প্রোডাক্ট বানাচ্ছে। কিন্তু আপনারা বিশ্বের উন্নত দেশগুলোতে এই সমস্ত পণ্যের দাম অনেক বেশি। এই যে তাঁত শিল্পের যে পণ্য, হাতে যেগুলো বানায়, আপনারা যে কামার কুমাররা যেগুলো হাতে বানায়, যে শাড়িগুলা মণিপুর ইত্যাদি সহ যেগুলো আছে, এইগুলোর যে বিশাল বিশ্বজুড়ে সম্ভাবনা, সেদিকে আমরা কিন্তু বিগত দিনে কোনো সরকার চিন্তা করেনি। খালি চিন্তা করতে মিল ফ্যাক্টরি করবে, সার্ভিস হবে। মিল ফ্যাক্টরি তো অবশ্যই করতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো সবাই মিল ফ্যাক্টরিতে চাকরি করবে না। বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলে যেই হস্তশিল্পের যে সম্ভাবনাগুলো আছে, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা অনেক উন্নত দেশে আছে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই যে যারা হস্তশিল্পের মধ্যে জড়িত আছেন, ফর এক্সাম্পল, আমরা চাই এদেরকে সরকারিভাবে এদের যে স্কিল আছে, এরা কিন্তু স্বাভাবিকভাবে জন্মান্তরের কাজগুলো করে যাচ্ছে, কিন্তু আজকের বিশ্ব প্রেক্ষাপটে মার্কেটের চাহিদাটা কি, ডিমান্ডটা কি? এই যে কামার কুমারদের পণ্য কিন্তু সারা ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কেন পারছি না? কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে, টেকনিক্যাল সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট, এদের ডিজাইন করা, এদেরকে ব্র্যান্ডিং করা, এটাকে মার্কেটিং করা, সেটা আমরা করতে পারি না বিগত দিনে। আমাদের বাংলাদেশের তাঁতের যে পণ্যগুলো আছে, আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি না। অথচ মিল ফ্যাক্টরির তৈরি যে পণ্য আছে তার থেকে বহুগুণ দামে বেশি এগুলো বিক্রি হয়। আর এগুলো বিক্রি হওয়ার জন্য এখন কিন্তু দোকানে বাজারে যেতে হয় না। ওই থাইল্যান্ডে আছে কনসেপ্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, যে আপনার এলাকায় আপনি এই পণ্যগুলো তৈরি করবেন, অনলাইনে আপনি বিক্রি করে দেবেন, অ্যামাজনের মাধ্যমে।
অ্যামাজন তো নিশ্চয়ই আপনারা এখন সবাই চেনার কথা। সবাই কিন্তু অনলাইনে এখন পণ্য কিনে আরম্ভ করেছে, সবাই। এই যে গ্রাম থেকে সরাসরি আপনি এক্সপোর্ট হবে এগুলো, এই যে এই সাপোর্টগুলো আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছি যাতে মাইগ্রেশন না হয়, যাতে মহিলারা পুরুষ তার যার এলাকায় থেকে এই কাজগুলো করতে পারে। আপনার আইটি একটা বলেছেন যে ডেটার কথা যেন কে বলেছেন, ঠাকুরগাঁও ডেটা আপনি বলেছেন। আসলে আমরা যদি পাওয়ার লাইন দিতে পারি, আমরা যদি একটা রোবাস্ট ইন্টারনেট দিতে পারি, এই সমস্ত ইয়াং ছেলে মেয়ে যারা স্কুল কলেজ থেকে বেরোচ্ছে, মেট্রিক আইএ বিএ পাস, সবাই কিন্তু বাড়িতে বসে অনলাইনে আপনারা ব্যবসা করতে পারবে। অনলাইনে আমরা চাই রংপুরে কয়েকটা কল সেন্টার হোক, এখানে বিপিও হোক। এই কল সেন্টারগুলোতে শিক্ষিত ছেলেমেয়েরা সবাই গিয়ে চাকরি করতে পারবে। এটা খুব কঠিন কোনো কাজ না। এটার জন্য একটা রোবাস্ট আমরা ইন্টারনেট করতে হবে, এখানে পাওয়ারটা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতীরা সবাই চাকরি করতে পারবে। আপনাদের রংপুর থেকে কেউ যেতে হবে না, এমনকি কুড়িগ্রাম থেকে রংপুরে আসতে হবে না। আপনি কুড়িগ্রামে যদি কল সেন্টার হয়, ওই কল সেন্টার থেকে সারা বিশ্বে আপনি কাজ করবেন। এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের এক্সপার্টরা কাজ শুরু করে দিয়েছে। বিশ্বের বড় বড় আইটি রিলেটেড বিজনেস যারা বুঝে করে, তারা আমাদের সাথে কাজ করে আমরা প্রজেক্টগুলো তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। সুতরাং রংপুরের মানুষ ওই আইটি সেক্টরে আইটি রিলেটেড বিজনেস করার জন্য ঢাকায় চিটাগং যাওয়ার দরকার নেই, কোথাও যেতে হবে না। আপনারা অনেকে বাড়িতে বসেও করতে পারবেন। এমন সব প্রজেক্ট আছে আপনি রংপুর টাউনে আসারও দরকার নেই, আপনি আপনার বাড়িতে বসে করতে পারবেন। সুতরাং আইটি রিলেটেড এরিয়াতে আমাদের যে প্রোগ্রাম আমরা নিচ্ছি, লক্ষ লক্ষ পুরুষ মহিলা যার যার বাড়িতে বসে যার যার এলাকায় থেকে আপনার কাজ করতে পারবেন। ইকুয়ালি যেটা আমি একটু আগে বলেছি, কামার কুমার যত আছে তাদেরকে যদি আমরা খালি টেকনিক্যাল সাপোর্ট দিই, ডিজাইনিং সাপোর্ট দিই, স্কিলটা ডেভেলপ করতে পারি, এই সমস্ত পণ্য ওয়ার্ল্ডের মার্কেটে চলে যাবে। এখান থেকে সরাসরি অ্যামাজনে অনলাইন বিক্রি হয়ে যাবে, বাংলাদেশেও অনলাইনে বিক্রি হবে, দেশের মধ্যেও বিক্রি হবে। আপনার অর্থনীতিকে একটা নতুন ধারায় আনতে হবে। পুরনো ধারায় অর্থনীতি যে বিশ্ব বদলে গেছে, বাংলাদেশ কিন্তু সেই পুরনো ধাঁচের অর্থনীতি চলছে। এর মাধ্যমে আমরা যেখানে যেতে চাচ্ছি, যেই উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছি, সেখানে যাওয়া যাবে না। এই জন্য বড় বড় পরিবর্তন আমরা আনতে যাচ্ছি আগামী দিনে আমাদের নীতিমালায়, আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে। এই জন্য স্কিল ডেভেলপমেন্ট, আপনার কিন্তু স্কিল থাকতে হবে, এই কাজগুলো করার জন্য স্কিল থাকতে হবে। এই জন্য আমরা চাই রংপুরে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আমরা স্থাপন করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা আস্তে আস্তে আমরা আজকে সৈয়দপুর থেকে আস্তে আস্তে আমি দেখলাম অনেক সরকারি বিল্ডিং পড়ে আছে খামাখা। এগুলো খালি নামে মাত্র কতগুলো প্রজেক্ট করেছে, আসলে এগুলোর বাস্তবায়নও ভালোভাবে হয়নি। এই বিল্ডিংগুলো খালি খালি পড়ে আছে, অথবা বাস্তবায়ন ব্যবহৃত হলেও এটা 10% 20% ব্যবহৃত হচ্ছে, বাকি বিল্ডিংগুলো ইউজলেস পড়ে আছে। আমরা এগুলোকে অনেকগুলোকে কনভার্ট করি, স্কিল সেন্টার ডেভেলপ করব। ছেলেরা মেয়েরা গিয়ে স্কিল সেন্টারে ট্রেন্ড হবে, ট্রেন হয়ে তার বাড়িতে বসে তার এলাকায় বসে কাজ করবে, কোথাও যাওয়ার দরকার হবে না। এই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো আগামী দিনে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের পার্টিসিপেশন ছাড়া কোনো অর্থনীতি আপনি এগোতে পারবেন না। অর্থনীতি কুক্ষিগত করতে গেলেই আপনি সমস্যায় পড়বেন। এবং কুক্ষিগত করার জন্য এই যে আপনারা অনেকে বলেছেন ব্যুরোক্রেটিক যে রেড টেপিজম, যে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে কর্মকাণ্ড করতে গেলে যে সমস্যায় পড়তে হয়। এখানে যারা দোকানদার আছেন আপনারা আমার থেকে ভালো জানেন, রেস্টুরেন্টের জন্য 18টা 19টা পারমিশন লাগে। রেস্টুরেন্টে কেউ আছেন এখানে? কয়টা পারমিশন লাগে আপনার? হ্যাঁ, 17টা পারমিশন লাগে। এটা কোনো দেশ হইতে পারে? এত ওভার রেগুলেটেড মানুষ কিভাবে কেন তার 17টা পারমিশন নিতে হবে? এক জায়গায় যাবে, ওখান থেকে পারমিশন হতে হবে, এইভাবেই হতে হবে। মানুষ কোনো ব্যবসা বাণিজ্য
আপনি ব্যুরোক্রেসিকে আপনার যদি সেখান থেকে বেরিয়ে আসতে না পারে কোথাও কেউ কাজ করতে পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব কিছু সিদ্ধান্ত পারমিশন অনলাইনে নিয়ে যাব। অনলাইন সরকারি কর্মকর্তাদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট হওয়ার কোনো দরকার নেই। সরকারি অফিসে আপনি গেলে আপনাকে ঘুষ দিতে হবে, আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে, বসে থাকতে হবে। আপনারা যাতে সরকারি অফিসে যেতে না হয় সেদিকে আমরা চিন্তা করছি। অনলাইনে দিতে হবে এভরিথিং। আজকাল কোনো ব্যাপারে আমাদের সবার হাতে একটা একটা আছে না সেলফোন, এটাই যথেষ্ট, কিছু দরকার নেই, যথেষ্ট। এর মাধ্যমে আপনি বিল পেমেন্ট করতে পারবেন, আপনি লাইসেন্স নিতে পারবেন, এর মাধ্যমে এভরিথিং ক্যান বি ডান, এভরিথিং। এবং এই জায়গাটা আমাদেরকে আসতে হবে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সের জন্য আমরা কাজ করতেছি। যারা এখানে ডেটা প্রসেসিং সেন্টার, ডেটা সেন্টার, বিপিও মানে কল সেন্টার, সারা বিশ্বে আমাদের ছেলে মেয়েরা বসে এখান থেকে সার্ভিস দেবে সারা বিশ্বকে, যেটা ভারত সফলভাবে করেছে। আমরা কেন করতে পারি না পারার কোনো কারণ নেই। আমাদের ছেলে মেয়েদের ইংরেজি অ্যাকসেন্ট তো আমি তো মনে করি পাশের দেশের থেকে ভালো। ওদের তো একটা স্ট্রং অ্যাকসেন্ট থাকে, আমাদের অ্যাকসেন্ট কিন্তু স্ট্রং না। আমরা অনেক ভালো করতে পারি। আমাদের মাদ্রাসায় যারা আছে ছেলে মেয়েরা, তাদেরকে আমরা আরবি শিক্ষার মাধ্যমে আরব দেশগুলোকে আমরা এই সার্ভিস দিতে পারি, টেলিফোনে সার্ভিস দিতে পারি। সুতরাং মাদ্রাসার ছেলে মেয়েদেরকে তো আমাকে তো অর্থনীতির সাথে সম্পৃক্ত করতে হবে। কাউকে বাইরে রেখে কিন্তু অর্থনীতি করা যাবে না। সবাইকে আমরা চাই অর্থনীতির সম্পৃক্ত হোক। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এগোচ্ছি। 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত। 1 কোটি চাকরির মধ্যে দেশের চাকরি, দেশের বাইরের চাকরি, আত্মকর্মসংস্থান। যে আমরা আইটি রিলেটেড ব্যবসাগুলো বলছি, আমরা যে ঘরে ঘরে যে আমাদের কামার কুমার, আমাদের তাঁতি থেকে যারা ঘরে বসে, যেটা যে আপনাদের এখানে টুপি বানায়, আমাদের কেউ টুপি বানাচ্ছে কোন একটা এলাকা আছে এখানে আপনাদের, হ্যাঁ, কাউনিয়া, ঠিক আছে। তো কাউনিয়া যে কাজটা করছে, এই কাউনিয়ার কাজটা আমরা আরো একটু আগে দিতে পারবো। আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেবো, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবো, তাদের যে র মেটেরিয়াল লাগে সেটা সাপ্লাই দিয়ে, এটার সাথে ক্রেডিট ব্যাংকের যে ক্রেডিট দরকার, অনেকে টাকার জন্য করতে পারছে না, অথচ সে মাল এক্সপোর্ট করতেছে। যারা যেখানে এক্সপোর্ট করবেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, যারা যেখানে যা এক্সপোর্ট করবেন তাদেরকে আমরা গার্মেন্টসে যে সুযোগ সুবিধা এখন আছে, ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস করে দেবো। আপনার কোনো ডিউটি দিতে হবে না। আপনার র মেটেরিয়াল আপনি ইম্পোর্ট করবেন, কোনো ট্যাক্স ডিউটির দরকার নেই। আপনি বন্ডেড ওয়্যারহাউসে রাখবেন, আবার এক্সপোর্ট করে হিসাবটা খালি বিলাই দেবে, যত র মেটেরিয়াল আনছেন যে সেটা আপনি এক্সপোর্ট করছেন। এই দুটো হলে তো আপনার কোনো ডিউটি টিউটি পোস্টরায় কাস্টমে যাওয়ার দরকার নেই, কোথাও যেতে হবে না। এবং ব্যাক টু ব্যাক এলসি হলে ব্যাংকের অর্থায়ন খুবই লিমিটেড, এখানে খুব বেশি টাকা লাগে না, গার্মেন্টসের মতো আর কি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যতগুলো সেক্টর এক্সপোর্ট করতেছে সবাইকে ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউসের সুবিধা দেবো। আমাকে একজন বলছিল সোনার ব্যবসায়ী, কোথায় আপনি? সোনার ব্যবসায়ী, এই যে কথা বলতেছিলাম। আপনি দেখেন আমাদের পাশের দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের জন্য সোনার অলংকার এক্সপোর্ট হচ্ছে, অথচ আমাদের যারা গোল্ড স্মিথ ছিল অনেকে বর্ডার ক্রস করে ওখানে কাজ করতেছে। তাহলে আমরা কেন সোনার অলংকার বানাতে পারলাম না? পারবো না তো। এই অবস্থায় কে বানাবে? সোনা কোথায় পাবে? তারপরে এগুলো হিসাব নিকাশ, এত ধরনের বাধা বিপত্তি। আমরা তাদেরকে গার্মেন্টসের মতো সুযোগ সৃষ্টি করে দেবো। সোনা আনবে, অলংকার বানাবে, এক্সপোর্ট করবে, কোনো ডিউটির দরকার নেই, কিছু দরকার নেই, খালি হিসাব মিলাই দেবে। ডায়মন্ড কাটিং আমাদের দেশের পাশের দেশে হচ্ছে না, ডায়মন্ড এক্সপোর্ট হচ্ছে না, তো কেন হচ্ছে না বাংলাদেশে? ওরা র ডায়মন্ড আনবে, কাট করে এক্সপোর্ট করে দেবে, কোনো ডিউটির দরকার নেই, বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি, গার্মেন্টসের মতো। আমরা যতগুলো সেক্টরে রপ্তানি হবে সব সেক্টর ওপেন করে দেব। এবং সরকারের অনেকগুলো কাজ আমরা চাই, যেহেতু আপনারা চেম্বার নেতৃবৃন্দ এখানে আসছেন, অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ আসছেন, সরকারের অনেকগুলো কাজ আমরা চাই ট্রেড বডিগুলোর হাতে তুলে দিতে।
সরকারের কর্মকাণ্ডটা ছোট করে আমরা প্রাইভেট সেক্টরকে আরো বেশি পাওয়ারফুল করতে চাই আপনাদেরকে। অর্থাৎ অনেকগুলো সরকারি কাজ, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখন এই যে গার্মেন্টসে যারা আছে তারা বুঝবেন আমি কি বলছি। ওই যে গার্মেন্টসের যে কাপড়গুলো আনে এবং যে কাপড় যেটা তারা আবার এক্সপোর্ট করে, তো একটা হিসাব আছে। তো আপনি যদি 1000 গজ কাপড় দেন, 1000 গজের বিপরীতে আপনি কতগুলো শার্ট রপ্তানি করছেন, এটা হিসাব মিলাইতে হয়, নাহলে তো আবার চুরি হবে, অনেক সমস্যা আছে, ডিউটি বাদ যাবে। তো এই জন্য এটার জন্য একটা সার্টিফিকেট নিতে হইতো এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, সরকারি অফিস থেকে। এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোতে গেলে এদেরকে যা হয় সরকারি কাজে পয়সা দিতে হবে, ঘুষ দিতে হবে, ব্যুরোক্রেসি, তারপরে ওই সার্টিফিকেট পেতে পেতে অনেকে এক্সপোর্ট মিস করে গেছে। টাকাও দিতে হবে, বসেও থাকতে হবে, হ্যারাসমেন্টও স্বীকার করতে হবে। তো আমাকে যখন বিজিএমই এর নেতৃবৃন্দ এসে বললেন, আমরা তো খুব অসুবিধায় পড়ে গেছি। আমি বললাম ঠিক আছে, আমি যদি সেই এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর দায়িত্বটা ওদের থেকে বের করে, সরকার থেকে বের করে আপনাদের অ্যাসোসিয়েশনকে দিয়ে দিই, আপনারা চালাতে পারবেন? ইয়েস, আজ পর্যন্ত চলছে। বিএনপি সরকার চলে গেছে কবে আপনি দেখেন, এখনো কিন্তু বিজিএমই এর হাতে ইউডি সার্টিফিকেট কিন্তু ওরা নিজেদেরকে দিচ্ছে, নিজেদের মেম্বারদেরকে। তো অসুবিধা কোথায়? কোনো সমস্যা তো নাই, কোনো কাউকে টাকা দিতে হচ্ছে না, কারো পিছিয়ে হ্যারাসমেন্টের দরকার নাই, সময় নষ্ট হচ্ছে না। এই জন্য সরকারের অনেকগুলো কাজ আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, বিভিন্ন খালি ট্রেড বডি সবাইকে যাদের বেলায় প্রযোজ্য তাদের সরকারের কাজ আমরা চাইব আপনাদের হাতে তুলে দিতে। কিন্তু আপনাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, তুলে দিলে তো হবে না। এখন বিজিএমই সাকসেসফুলি করতে পারছে, খুবই সফলভাবে করতে পারছে। তা আপনাদেরকে কিন্তু আপনাদের চেম্বারগুলো বলে, অ্যাসোসিয়েশন বলে, আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আপনাদের ওইরকম স্কিল লোকজন রাখতে হবে যারা এটা বুঝে, যাতে পরবর্তীতে এটা না হয় যে এটার অপব্যবহারের কারণে আবার আমরা দায়ী হয়ে যাব যে সরকার এই কাজটা করছে, এখন তো এরা অপব্যবহার করতেছে, কিংবা এরা ভালোভাবে করতে সক্ষম নয়। এটা যাতে না হয় আপনাদেরকে এখন থেকে চিন্তা করেন। আপনারা যেখানে যেখানে মনে করেন যে কাজগুলো আপনারা করতে পারবেন, সরকারের করার প্রয়োজন নাই, স্বচ্ছতার সাথে আপনারা করবেন, এফিসিয়েন্টলি করবেন। আমরা চাই আপনাদের হাতে আগামী দিনে অনেকগুলো দায়িত্ব তুলে দিতে, এবং এর মাধ্যমে বাংলাদেশের যে একটি দেশ যেখানে আমরা স্লোগান হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে একটি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7, 365 দিন উই আর ওপেন ফর বিজনেস। সারা বিশ্বকে আমরা মেসেজ দিচ্ছি এখন, উই উইল বি ওপেন ফর বিজনেস। সপ্তাহে 7 দিন, একদিনও বন্ধ থাকবে না। কাম টু বাংলাদেশ, ডু বিজনেস। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমরা একই মেসেজ দিচ্ছি, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে পরিবর্তন আমরা আনতে যাচ্ছি আগামী দিনে, যে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছি। সেই পরিবর্তনের জন্য আপনাদেরকে তো প্রস্তুত থাকতে হবে, তাই না? আপনারা প্রস্তুত না থাকলে তো আমরা খালি করে যাব, আইন করে যাব, কিন্তু আপনারা তো এভেল করতে পারবেন না, সুযোগ নিতে পারবেন না, তাই তো আর সেই পরিবর্তনের প্রয়োজন নাই। তো আমি অনুরোধ করব আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে, একটা উন্মুক্ত অর্থনীতি আমরা করে দিতে যাচ্ছি, যেখানে ব্যুরোক্রেসির প্রভাব থাকবে না, যেখানে আপনারা স্বচ্ছতার সাথে কাজ করবেন, যেখানে কোনো জায়গায় আপনাদের সমস্যা না হয়। কিন্তু শেয়ার বাজার লুটপাট, ব্যাংক লুটপাট, এগুলো হওয়ার বিএনপির সময় হয়েছিল, আপনি দেখেছেন? বিএনপির সময় কোনদিন শেয়ার বাজার লুটপাট হয়েছে? ব্যাংক লুটপাট হয়েছে? কেন হয় নাই? আমরা এগুলোকে দলীয়করণ করি না, আমরা দলীয় লোক সেখানে বসাই নেই। তো গত 15-17 বছর কেন হয়েছে এগুলো? এই জন্য আগামী দিনে আমরা বিগত যা কিছু চাচ্ছি এখন আরো স্বচ্ছ হবে, আরো এফিসিয়েন্ট হবে, আরো প্রফেশনাল হবে। এই জন্য ব্যবসায়ীদের প্রস্তুত থাকতে হবে, আপনাদের লিডারশিপ, সরকার তো আপনাদের সাথে কাজ করতে হবে, তাই না? ব্যবসায়ী লিডারশিপের সাথে কাজ করতে হবে না? তা আপনারা যারা নেতৃত্বে আছেন, আপনাদের লিডারশিপের যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, আপনাদের সংস্থার যদি কোয়ালিটি ইমপ্রুভ না হয়, তাহলে সরকার কিভাবে কাজ করবে? সুতরাং আপনাদেরকে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, তৈরি হতে হবে। আমি অনুরোধ করব, তাহলে আমরা কিন্তু স্বচ্ছন্দে ব্যবসায়ীদের সাথে, বিএনপি হচ্ছে একটা ব্যবসায়ী বান্ধব পার্টি, সেটা তো আপনারা জানেন, আমার তো বলার দরকার নেই।
এই দেশের মুক্ত বাজার অর্থনীতি থেকে শুরু করে যত লিবারালাইজেশন হয়েছে সবগুলো বিএনপির কারণে হয়েছে। এবং আগামী দিনে আমরা এই দেশটাকে সম্পূর্ণ ডিরেগুলেটেড করতে চাই। এই দেশটা অসম্ভব ওভার রেগুলেটেড একটা দেশ হয়ে গেছে। এই ওভার রেগুলেশনের বেনিফিট যায় কাদের কাছে জানেন? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী তাদের কাছে যায়, সাধারণ ব্যবসায়ীরা এই বেনিফিট পায় না। আপনি যখন ওপেন করে দেবেন সকলের জন্য সমান সুযোগ, আপনি যখন ক্লোজ করবেন দুর্নীতিবাজরা ঢুকে পড়বে, কারণ আপনি তো ঢুকতে পারছেন না। সে দুর্নীতির মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য যেভাবে বিগত দিনে হয়েছে, কতগুলো অলিগার্ড সৃষ্টি হয়েছে যারা সে টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট, শেয়ার বাজার লুট, ব্যাংক লুট, মেগা প্রজেক্ট লুট, সব লুট। এটা বন্ধ করতে হলে আপনি যখন ওপেন করে দেবেন স্বচ্ছতার মাধ্যমে, এখানে লুট করার কোনো সুযোগ থাকবে না, সকলের জন্য সমান সুযোগ থাকবে। আমি আর দীর্ঘায়িত করব না, এবং সব শেষে যেটা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটি নির্বাচিত সরকার। এবং এই কথাগুলো যে আমি বলেছি এগুলোর বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার যার পেছনে জনসমর্থন থাকবে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। এখানে বিদেশ থেকে যারা আসে আমাদেরকে জিজ্ঞেস করে, ওয়েন ইজ ইউর ইলেকশন, আপনার নির্বাচনটা কবে বলেন। সব কথা শোনার পরে বলে যে আপনার নির্বাচনটা কবে বলেন। কারণ তারা তো ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এত বড় একটা কমিটমেন্টে কেউ যাবে না। তাদের স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ হয়। এটা তো কোনো অন্তর্বর্তী সরকারের কাজ না। সুতরাং সবাই বসে আছে হাত তুলে, সবাই অপেক্ষা করছে আপনার নির্বাচনের জন্য। একটা দিন আমরা নষ্ট করছি অনির্বাচিত সরকারের অনুপস্থিতিতে। একদিন আমরা পিছিয়ে যাচ্ছি, রাজনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছি, সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছি, পদে পদে আমরা পিছিয়ে যাচ্ছি। একটা দিন আমাদের নিম্ন গতির দিকে আমরা যাচ্ছি। এই জন্য আজকে আপনাদেরকেও সবাইকে শক্তিশালীভাবে বলতে হবে, আমরা নির্বাচিত সরকার চাই যারা জনগণের কাছে জবাবদিহি, যারা জনগণের কাছে দায়বদ্ধ। এর বাইরে অন্য কোনো সরকারের তো কোনো দায়বদ্ধতা নাই, কোনো জবাবদিহিতা নাই। এবং সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে যে সেতু, সেই সেতু বন্ধন হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা। তারা আজকে নাই, যে কারণে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করছে না, সরকারি কর্মকর্তারা কাজ করছে না, কোনো জায়গায় কোনো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না, হবে না। এই জন্য আমি তাদেরকে দোষারোপ করছি না। এটা ইন্টেরিয়াম সরকারের কাজ না, আমি কাউকে দোষারোপ করছি না। আমি চাই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। জনগণের মালিকানার প্রতিফলন ঘটাতে হবে, যার জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি। সুতরাং মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। তাদের নির্বাচিত প্রতিনিধি যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, তারাই জনগণের সমস্যার সমাধান করতে হবে। সংস্কার বলেন, পরিবর্তন বলেন, তারপরে আপনি কি বলেন, ওই চার্টার বলেন, সবগুলো বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে করতে হবে। কোনো বিশেষ দল, বিশেষ গোষ্ঠীর চিন্তার মাধ্যমে পরিবর্তন আসে না। আর আসলে সেই পরিবর্তন তাদের জন্য আসে, বাংলাদেশের মানুষের জন্য সেই পরিবর্তন আসে না। এটা মাথায় রাখতে হবে। আমরা ঢাকায় কিছু লোক বসে নিজেদের বিজ্ঞ মনে করে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দিয়ে দেব, সেটা গণতন্ত্র নয়, সেটা গণতন্ত্র বিরোধী কার্যক্রম। গণতন্ত্রে বিশ্বাস করতে হলে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পরিবর্তন আনতে হবে, যেটা সবচেয়ে বেশি সাস্টেইনেবল হবে, যেটা টিকে থাকবে, টেকসই হবে। এবং সেটাই আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা। আমি যেখানে যাই ব্যবসায়ীরা আমাকে বলে, খসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দেন। বিশ্বাস করেন, যেখানে যাই ব্যবসায়ীদের একটা কথা, খসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদের একটু মুক্ত করে দেন। আমরা ব্যবসা বাণিজ্য করতে চাই, আমরা কাজ করতে চাই, আমরা বিনিয়োগ করতে চাই। আল্লাহর ওয়াস্তে একটা নির্বাচন দিয়ে আমাদেরকে একটা সরকার দেন যাদের সাথে আমরা কাজ করতে চাই।
নির্বাচিত সরকারের সাথে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।